আসসালামু আলাইকুম। তৃতীয় বর্ষের ভাই বোনেরা, আশা করি ভালো আছো সবাই। আমি শারীরিকভাবে একটু অসুস্থ, খুবই অসুস্থ। প্রথমে দোয়া এবং আশীর্বাদ কামনা করতেছি সবার কাছে। তো যেহেতু আমাদের সময় খুবই সংকীর্ণ, এক্সামও সন্নিকটে, তাই অসুস্থতা বা ব্যক্তিগত সমস্যাগুলোকে আসলে খুব একটা বেশি পরোয়া করা যাবে না। আমাদের অর্পিত দায়িত্বটুকু শেষ করতে হবে ইনশাল্লাহ। সেই সুবাদে আজকে আমাদের সাইটোজেনেটিক্সের একটা ক্লাসের শিডিউল ছিল, দুইটা ক্লাসের শিডিউল ছিল, সেখান থেকে আমরা একটা ক্লাস দেয়া হয়েছে। জেনেটিক্সের দুইটা ক্লাসের শিডিউল ছিল, সেখান থেকে আমি একটা ক্লাস দেওয়ার চেষ্টা করতেছি যতটুকু সম্ভব হয় ইনশাল্লাহ। আর বাকি যে দুইটা ক্লাস পেন্ডিং থাকবে এগুলো ইনশাল্লাহ আগামীকালকে আমি সকাল বা দুপুর অথবা সন্ধ্যা যখনই হোক রেকর্ড করে ফেলার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই একটু দোয়া করবে যাতে করে আমরা আবার সুস্থতার সাথে তোমাদের মাঝে উদ্যমে ফিরতে পারি ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা আমি চেয়েছিলাম যে জেনেটিক্স 5 এবং 6 একসাথে লেকচারটা পরিচালনা করার জন্য। দুইটা অধ্যায়, একটা হচ্ছে লিঙ্গ নির্ধারণ এবং আরেকটা হচ্ছে লিঙ্গ সংযুক্ত, সীমিত এবং প্রভাবিত বৈশিষ্ট্য একীভূত করে আমি লেকচারটা নেওয়ার চেষ্টা করছিলাম। তো যেহেতু পরবর্তীতে ডিসিশন চেঞ্জ হয়, আয়ত্তের বাইরে চলে যায় অনেক কিছুই, সেক্ষেত্রে আসলে সন্ধ্যা থেকে আমি টোটালি ডিভাইস থেকে দূরে থাকতে হয়েছে এবং এখনো অনেকটাই জ্বর। তো যাই হোক না কেন, আমরা তখন লেকচার 5টাকে আলাদাভাবে ডিস্ট্রিবিউট করার চেষ্টা করছি। এটাতে আমরা লিঙ্গ নির্ধারণটা পড়ার চেষ্টা করব। যদি এটার পরেও দেখা যায় যে আমাদের আয়ত্তে সামর্থ্য থাকে, তো আমরা লেকচার 6 থেকেও কিছু পার্ট দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি একটু মানে মিড নাইটে ক্লাসটা প্রায় মিড নাইটের কাছাকাছি রেকর্ড করতে বসতেছি। সন্ধ্যা থেকে অনেকটা গলা ব্যথা ছিল, যার জন্য আর কি কথা ক্লাস নেওয়ার মতো যে কথা বলার অ্যাবিলিটিটা এটা মানে সাহস করতে পারতেছিলাম না, যার জন্য একটু লেটে শুরু করা। আশা করি ক্লাসটা যদি আধা ঘন্টা বা 1 ঘন্টার মাঝে শেষ হয়ে যায়, আমি 12টা 12:30টার দিকে আপলোড করে দিব ইনশাল্লাহ। তোমরা ক্লাসটা দেখে নিবে রাতেই। কি কি পড়বো আমরা এই চ্যাপ্টারে? আমাদের মূল পড়াটা হচ্ছে এখানে যে লিঙ্গ বা যৌনতা আসলে কি, এই লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমীয় মতবাদগুলোর বর্ণনা, এটা একটা বড় কোশ্চেন। এই কোশ্চেনটার সাথেই সংযুক্ত থাকবে লিঙ্গ নির্ধারণে এক্স ক্রোমোজোম কিভাবে সহায়তা করে, লিঙ্গ নির্ধারণে জেনেটিক ব্যালেন্স মতবাদ কিভাবে কাজ করে, অথবা এই কোশ্চেনটারই আরেকটা ফর্ম হচ্ছে ড্রসোফিলাল লিঙ্গ নির্ধারণ কৌশল বর্ণনা। আর একটা কোশ্চেন আছে সেক্স ক্রোমোজোম এবং অটোজোমাল ক্রোমোজোমের মধ্যকার পার্থক্য। তো আমরা শুরুর কোয়েশ্চেনটা দিয়ে একদম বাকি 3টা কোয়েশ্চেনও কভার আপ করে ফেলার চেষ্টা করব বড় করে পড়ে। তো আমরা শুরুতে দেখি আসলে যদি বলা হয় লিঙ্গ কি, তো আমরা কি বলবো? যে বৈশিষ্ট্যের মাধ্যমে পুরুষ, স্ত্রী বা উভয় লিঙ্গ জীবের মাঝে পার্থক্য করা যায়, শনাক্ত করা যায় আলাদা করে, তাই হচ্ছে লিঙ্গ বা যৌনতা। ঠিক আছে? তো এটা পুংলিঙ্গ হতে পারে, স্ত্রীলিঙ্গ হতে পারে, উভলিঙ্গ হতে পারে। ক্লিবলিঙ্গ বলে আসলে বায়োলজিতে কিছু নাই। ঠিক আছে? এখন এই লিঙ্গ কিভাবে নির্ধারিত হবে তার 3টা পদ্ধতি আছে বায়োলজিতে বা জেনেটিক্সে। 3টা পদ্ধতির মাঝে প্রথম পদ্ধতিটাকে বলা হয় হেটারোগ্যামেসিস প্রক্রিয়া, দ্বিতীয় পদ্ধতিটাকে বলা হয় জেনেটিক ব্যালেন্স প্রক্রিয়া, তৃতীয় প্রক্রিয়াটাকে বলা হয় অটোজোমাল প্রক্রিয়া। একটু লোয়ার ভয়েসে কথা বলতেছি, শুনতে সমস্যা হচ্ছে কিনা আমি তো বুঝতে পারতেছি না আসলে। তো তোমরা একটু কমেন্টে জানাও যে ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা, তাহলে আমি অন্তত কালকের ক্লাসগুলোতে এটা বা পরবর্তী ক্লাসগুলোতে এটা মেনটেন করার চেষ্টা করব। ওকে, তো আমরা হেটারোগেমেসিস প্রক্রিয়াটা থেকে প্রথমত দেখার চেষ্টা করব যে এই প্রক্রিয়াতে কিভাবে লিঙ্গ নির্ধারিত হয়। চলো সামনের দিকে যাওয়া যাক। আমরা কি কি পড়বো আসলে? হেটারোগেমেসিস প্রক্রিয়াতে প্রায় 7 ভাবে লিঙ্গ নির্ধারিত হয়, 7 প্রকারের লিঙ্গ নির্ধারণ প্রক্রিয়া আছে। ডাবল এক্স একসাথে থাকলে স্ত্রী, এক্স ওয়াই থাকলে পুরুষ, যেটা হচ্ছে আমরা মানুষের ক্ষেত্রে দেখে থাকি, মানুষের লিঙ্গ নির্ধারণে এটা কার্যকর হয়। এই সেম জিনিসটা আবার অনেক ভিন্নভাষী উদ্ভিদের লিঙ্গ নির্ধারণেও কার্যকর হয়। দুইটাকে আমরা 2 পয়েন্টে দেখব। কখনো কখনো দেখা যায়
ডাবল এক্স একসাথে স্ত্রী হিসেবে অবস্থান করতেছে, বাট যদি পুরুষ বৈশিষ্ট্যটা প্রকাশ করার জন্য দুইটা ওয়াই জিনের প্রয়োজন হয়, এক্স ওয়াই ওয়ান ওয়াই টু, তখন আমরা এটাকে বলি এই তৃতীয় বৈশিষ্ট্যের হেটেরোগ্যামেসিস প্রক্রিয়া। তাহলে এক্স এক্স হচ্ছে স্ত্রী, এক্স ওয়াই ওয়ান ওয়াই টু পুরুষ। চতুর্থ বৈশিষ্ট্যটা হচ্ছে এখানে কোনো ওয়াই জিন নাই। এক্স এক্স যদি থাকে তাহলে সেটা স্ত্রী, আর এক্স নট বা এক্স ও থাকলে সেটা হচ্ছে পুরুষ। ও মানে ওয়াই নাই, এটাকে ও দিয়ে প্রকাশ করা হয়, তো সেক্ষেত্রে হচ্ছে পুরুষ। কখনো দেখা যায় যে বিভিন্ন গ্যামেটোফাইটের ক্ষেত্রে আমাদের ডাবল গ্যামেটের প্রয়োজন হয় না, তখন এক্স থাকলে স্ত্রী বৈশিষ্ট্য প্রকাশ পায়, ওয়াই থাকলে পুরুষ বৈশিষ্ট্য প্রকাশ পায়। এটা সাধারণত বিভিন্ন গ্যামেটোফাইটের ক্ষেত্রে। অনেক সময় এক্স ওয়াই জিনের পরিবর্তে জেড ডব্লিউ জিন কাজ করে। জেড ডব্লিউ যদি একসাথে থাকে তাহলে স্ত্রী হয়, আর জেড জেড যদি একসাথে থাকে তাহলে পুরুষ হয়। দেখো, এটা কিন্তু আমাদের একের উল্টা, অর্থাৎ এক্স এক্স দুটো সমজাতীয় হইলে স্ত্রী হইতো, এখন আমরা দেখতেছি জেড জেড সমজাতীয় হলে পুরুষ হইতেছে। এক্স ওয়াই বিপরীত জাতীয় হইলে পুরুষ হইতো, এক্ষেত্রে জেড ডব্লিউ বিপরীত জাতীয় হইলে স্ত্রী হইতেছে। তাহলে ঠিক এটারই 4 নাম্বারটার মতো, অর্থাৎ এই যে এক্স এক্স স্ত্রী, এক্স নট পুরুষ, এটার মতো এটারও একটা ফর্ম আছে। তাহলে জেড জেড পুরুষ, জেড ও স্ত্রী, জেড ও পুরুষ না, জেড ও স্ত্রী। তাহলে এটা হচ্ছে আরেকটা ফর্ম, এটা কিন্তু স্ত্রী হবে। হ্যাঁ, একটু কারেকশন করে নাও তোমরা, স্ত্রী হবে। এই প্রত্যেকটা ফর্মের একটা করে উদাহরণ আমরা দেখার চেষ্টা করব, ঠিক আছে? বংশগতীয় উদাহরণ। তারপরে আসে জেনেটিক ব্যালেন্স মতবাদ, এটা থেকে আমরা দেখব ড্রসোফিলার লিঙ্গ নির্ধারণ, আর অটোজোমাল প্রক্রিয়া থেকে আমরা দেখব মৌমাছির লিঙ্গ নির্ধারণ প্রক্রিয়া। তো এই সবটা দেখা হয়ে গেলে আমাদের একসাথে 4টা প্রশ্নের উত্তরই আমরা এখানে পেয়ে যাব, ঠিক আছে? ওকে, তো আমরা পরবর্তীতে পার্থক্যটা দেখলেই এখান থেকে আমাদের পড়ার যতটুকু অংশ থাকবে সেটা সমাপ্ত হয়ে যাবে। চলো একটা একটা করে পার্ট দেখার চেষ্টা করি। প্রথম পার্টটা আমি এখান থেকেই দেখাই, ঠিক আছে? যে মানুষের লিঙ্গ নির্ধারণ প্রক্রিয়া। আমরা প্রত্যেকেই জানি মানুষের 23 জোড়া ক্রোমোজোম থাকে, তার মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম, 1 জোড়া হচ্ছে লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম। তো এই যে লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোমটা আছে, একটা এক্স একটা ওয়াই। লিঙ্গ নির্ধারণে যদি হোমোগ্যামেটিক এক্স থাকে, অর্থাৎ দুইটাই এক্স, তাহলে সেটা স্ত্রী নির্দেশ করে। যদি হেটারোগ্যামেটিক থাকে, অর্থাৎ একটা এক্স একটা ওয়াই, তাহলে সেটা পুরুষ নির্দেশ করে। তো যেহেতু স্ত্রীর আমরা জিনোটাইপটা দেখতেছি দুইটাই এক্স, তাহলে যখন গ্যামেট সৃষ্টি হবে, ডিম্বাণু সৃষ্টি হবে, তখন সেখানে এক্স একটা গ্যামেটই সৃষ্টি হতে পারে। আচ্ছা, যখন পুরুষ থেকে গ্যামেট সৃষ্টি হবে, তার 2 রকমের গ্যামেট সৃষ্টি হতে পারে, একটা এক্স একটা ওয়াই। যখন F1 জেনারেশন তৈরি হবে, এই এক্স এর সাথে এক্স যুক্ত হতে পারে, এই এক্স এর সাথে ওয়াই যুক্ত হতে পারে। ফলে আবার যদি এক্স এবং এক্স একসাথে অবস্থান করে সে হবে কন্যা, এক্স এবং ওয়াই একসাথে যুক্ত হলে সে হবে ছেলে। এটা তোমরা ক্লাস 10 থেকে দেখে 9-10 থেকে দেখে আসতেছো, এটা আর নতুন ভাবে পড়ানোর কিছু নাই। তো কিছু কিছু ক্ষেত্রে কিছু সিনড্রোমের ব্যতিক্রম হয়, যেমন এক্সও, ট্রিপল এক্স, টেট্রা এক্স, ঠিক আছে, পেন্টা এক্স ইত্যাদি হতে পারে। ছেলেদের ক্ষেত্রে হতে পারে এক্স ডাবল ওয়াই, ডাবল এক্স ওয়াই, ট্রিপল এক্স ওয়াই, হ্যাঁ, টেট্রা এক্স ওয়াই, এরকম হইতে পারে। তো এই ঘটনাগুলোর ক্ষেত্রে আমরা ভিন্ন ভিন্ন ক্রাইটেরিয়া দেখব বা দেখার চেষ্টা করব। তো এখান থেকে কি স্পষ্ট হচ্ছে আসলে মূলত, যে মানুষের লিঙ্গ নির্ধারণে আসলে ভূমিকা কার, এক্স এর না ওয়াই এর? আমরা দেখতে পাচ্ছি মানুষের লিঙ্গ নির্ধারণে মূলত এক্স এর বিশেষ কোনো ভূমিকা নাই, কারণ এক্স তো অলওয়েজ এক্সই। স্ত্রী গেমেটে শুধুমাত্র এক্সই আসতে পারে। তাহলে ছেলে হবে নাকি মেয়ে, এটা ডিপেন্ড করে পুরুষ থেকে কি এক্স আসতেছে নাকি ওয়াই আসতেছে। তাহলে এই ক্ষেত্রে মূলত গেম চেঞ্জারটা আসলে কে, ওয়াই। ক্ষেত্রে আমরা বলবো মানুষের লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোজোমের তাৎপর্য বেশি। এখন এই যে পদ্ধতিটা আমরা দেখাইলাম, এটা একদম মানে খুবই সিম্পল পদ্ধতি হয়ে যায়। আমরা অনার্স লেভেলে অন্তত অটোজোম গুলোর সাথে দেখা দেওয়ার চেষ্টা করব। তো অনার্স লেভেলে কেমনে দিবা একটু আমি দেখাই দিই তোমাদের। আজকে অনেকগুলো পড়াই মেইন বই থেকে দেখাবো। দেখো, এবার আগে দেখাবা প্যারেন্ট। তাহলে সেক্ষেত্রে কিন্তু অনার্স লেভেলে আমাদের অটোজোম গুলোর সাথে, অনার্স লেভেল বলতেছি বারে বারে, আসলে আমরা আমাদের বইয়ের ক্ষেত্রে বলতে পারি যে অটোজোম গুলোর সাথে দেখাই দিব, ঠিক আছে? তাহলে দেখো এখানে প্যারেন্ট একটা স্ত্রী একটা পুরুষ, তাহলে তার এই ডাবল এক্স এই দুইটা হচ্ছে তার লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম, আর ডাবল এ দেখাবো এটা হচ্ছে তার অটোজোম। ঠিক পুরুষের ক্ষেত্রেও এক্স ওয়াই তার লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম, ডাবল এ হচ্ছে তার অটোজোম। এইটা কিন্তু এক্স না, এটা হচ্ছে ক্রস বোঝাচ্ছে দুইটার মাঝে, ঠিক আছে? দুইজনের মাঝে ক্রস ঘটানো। বই যে লিখছেন
তিনি ক্রস চিহ্ন খুঁজতে না পেরে এখানে এক্স দিয়ে দিয়েছেন। আচ্ছা, তো যাই হোক, এটা ক্রস। তো ক্রস ঘটানোর ফলে কি হইলো আসলে, আমরা স্ত্রী থেকে কি কি গ্যামেট আসতে পারে, এই যে আমাদের জানি আমরা গ্যামেটে অর্ধেক হয়ে যায়, তাহলে দেহকোষের অর্থাৎ অটোজোমের যে দুইটা ক্রোমোজোম ছিল, অটোজোমাল ক্রোমোজোম, এরা অর্ধেক হয়ে একটায় চলে আসছে। লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম থেকে যে দুইটাই এক্স, একটা এক্স চলে আসছে, এটা হচ্ছে গ্যামেট, স্ত্রী গ্যামেট। এবং গ্যামেটোফাইটের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি একটা এর সাথে হয় এক্স আসতে পারে, একটা এর সাথে হয় ওয়াই আসতে পারে, তাহলে দুইটা গ্যামেট সৃষ্টি হয়েছে এক্ষেত্রে। ওকে, যখন F1 বংশধর সৃষ্টি হবে তখন এই গ্যামেটের সাথে এটাও যুক্ত হতে পারে, এই গ্যামেটের সাথে এটাও যুক্ত হতে পারে। তো এই গ্যামেটের সাথে যদি এটা যুক্ত হয় তাহলে আবার ডাবলে ডাবল এক্স হয়ে যাচ্ছে, তার মানে এটা স্ত্রী। যদি ডাবলের সাথে এক্স ওয়াই যুক্ত হয় তাহলে ডাবলে এক্স ওয়াই হয়ে যাচ্ছে, তার মানে এটা পুরুষ। তাহলে আমরা যদি দেখি একটা বিশুদ্ধ স্ত্রীর সাথে একটা বিশুদ্ধ পুরুষ প্যারেন্টের ক্রস ঘটানো হয়, তাহলে সেক্ষেত্রে F1 বংশধরে 50% স্ত্রী 50% পুরুষ বংশধরের সৃষ্টি হয়। এই হচ্ছে মানুষের জন্য নির্ধারণ প্রক্রিয়া বা মানুষের লিঙ্গ নির্ধারণ প্রক্রিয়া। তো বললাম কিছু ভেরিয়েশন আছে, যেমন ডাবল এক্স ওয়াই, এক্স ডাবল ওয়াই ইত্যাদি, ওইগুলো আমাদের এখানে আলোচনা করার প্রয়োজন নাই, জাস্ট আমরা এই লিঙ্গ নির্ধারণ পর্যন্তই সমাপ্ত করব। তাহলে মানুষের ক্ষেত্রে ওয়াই ক্রোমোজোমটা বেশি তাৎপর্যপূর্ণ, এই জিনিসটা আমরা মনে রাখবো। আমরা দেখি ফার্স্ট স্টেপ কিন্তু আমাদের আলোচনা শেষ, অর্থাৎ এক্স 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 ওয়াই পুরুষ, এটা এক্স এক্স হচ্ছে স্ত্রী, এক্স ওয়াই পুরুষ, এটা মানুষের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে আলাপ শেষ। এখন ভিন্নভাষী কয়েকটা উদ্ভিদের ক্ষেত্রে একটু আমরা এক্সাম্পল গুলো জাস্ট দেখার চেষ্টা করি। দেখো হচ্ছে মানুষের ন্যায় বেশ কিছু ভিন্নভাষী উদ্ভিদ এখানে নাম দেওয়া আছে, এদের নামগুলো এখান থেকে পড়ে নেবা। এদের ক্ষেত্রেও কি করা হচ্ছে যে এই এদের লিঙ্গ নির্ধারণ প্রক্রিয়াটাও এক্স 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 ওয়াই পদ্ধতিতে নির্ধারিত হয়। যেমন এখানে কিছু উদ্ভিদের নাম বলা হয়েছে, ক্যানাবিস, ঠিক আছে, হিউমুলাস ইত্যাদি উদ্ভিদগুলোর ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম যদি ডাবল এক্স থাকে তাহলে উদ্ভিদটা স্ত্রীলিঙ্গের হয়, যদি এক্স ওয়াই থাকে তাহলে স্বাভাবিক পুরুষ লিঙ্গের হয়, অর্থাৎ পুংলিঙ্গের হয়। তাহলে এটা সেম একদম মানুষের বৈশিষ্ট্যের মতো। তবে যে কক্সিনিয়াতে বলা হচ্ছে ট্রিপ্লয়েড এবং টেট্রাপ্লয়েডের ক্ষেত্রে স্ত্রী উদ্ভিদ, আর ডাবল এক্স ওয়াই ট্রিপল এক্স ওয়াই উদ্ভিদের ক্ষেত্রে মেল ভেরিয়েন্টের সৃষ্টি হয়। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু আমরা আইডেন্টিফাই করে এখান থেকে পড়ে ফেলার চেষ্টা করব। পেঁপের ক্ষেত্রে বলা হচ্ছে পেঁপে যদি ডাবল এক্স হয় তাহলে স্ত্রী, বাট যদি এক্স ওয়াই হয় তাহলে কিন্তু পুরুষ না, তাকে বলা হয় সাব অ্যান্ড্রোসিয়াল। সাব অ্যান্ড্রোসিয়াল মানে পুংপুষ্প কখনো কখনো স্ত্রী কেশর যুক্ত হয়ে যেতে পারে, তখন আবার স্ত্রী পুষ্পের মতো স্ত্রী উদ্ভিদ তৈরি করে ফেলে। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই থাকা সত্ত্বেও সে কিন্তু পুরোপুরি পুরুষ না। ঠিক আছে, তাহলে তখন সে কি হয়, উভলিঙ্গ প্রকৃতির হয়, সাব অ্যান্ড্রোসিয়াল প্রকৃতির হয়ে থাকে, অথবা সে ট্রান্সফরমেশন ঘটে যায়, একটা থেকে আরেকটা হয়ে যায়। ওকে, আচ্ছা, আর যদি এক্স ওয়াই একসাথে অবস্থান করে এবং দুইটাই, দেখো এখানে জিনগুলোকে ক্যাপিটাল প্রকৃতিতে দেখানো হয়েছে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে লিথালিটি দেখা দেয় এবং উদ্ভিদটা মারা যায়। ঠিক আছে, এই স্মল এক্স ওয়াই আর এই ক্যাপিটাল এক্স ওয়াই এর মাঝে কিন্তু এখানে একটা পার্থক্য দেখানো হয়েছে। তোমরা এভাবে দিবা যে স্মল এক্স ওয়াই যদি থাকে তাহলে সাব অ্যান্ড্রোসিয়াল হয়, আর যদি ক্যাপিটাল এক্স ওয়াই থাকে তাহলে উদ্ভিদটি লিথাল হওয়ার কারণে মারা যায়। ঠিক আছে, ওকে। তারপরে রিউম্যাক্স এর ক্ষেত্রে বলা হচ্ছে ওয়াই ক্রোমোজোমে 60টি এক্স ক্রোমোজোমের প্রকট দেখিয়ে পুরুষ উদ্ভিদে পরিণত হয়, অর্থাৎ 60টা যদি এক্স ক্রোমোজোম থাকে তারপরেও একটা যদি ওয়াই থাকে তাহলে সেক্ষেত্রে সে পুরুষ উদ্ভিদ হয়। বা যদি 60টার বেশি এক্স থাকে, 8টা 9টা, তাহলে সেক্ষেত্রে উভলিঙ্গ হয়ে যায়। ওকে, তারপরে ম্যালান্ড্রিয়ামের ক্ষেত্রে বলা হচ্ছে ডাবল এক্স থাকলে স্বাভাবিক স্ত্রী, ডাবল এক্স ওয়াই থাকলে এক্স ওয়াই থাকলে স্বাভাবিক পুরুষ উদ্ভিদ। তবে ওয়াই ক্রোমোজোমটা আরো এক্স কে সহ্য করতে পারে, প্রায় 3টা পর্যন্ত এক্স এর উপর সে প্রতিনিধিত্ব করে পুরুষ থাকতে পারে। আর যদি তার বেশি হয়ে যায়, 3টার বেশি এক্স থাকে, তখন সে কিন্তু উভলিঙ্গ প্রকৃতির হয়। ঠিক আছে, তো এই বৈশিষ্ট্যগুলো এখান থেকে পড়ে নিবা, এদেরকে দিবা হচ্ছে ভিন্নভাষী উদ্ভিদের এক্স ওয়াই এক্স 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 ওয়াই পদ্ধতিতে যৌনতা নির্ধারণের ক্ষেত্রে। ওকে, তারপরে আমরা থার্ড প্রসেসটাতে চলে যাই। থার্ড প্রসেসটা কি ছিল, এক্স এক্স থ্রি এক্স ওয়াই ওয়ান ওয়াই টু পুরুষ। তাহলে সেক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দিয়ে বলবো যে হিউমুলাস বলা হচ্ছে, রোমেক্স বলা হচ্ছে, এদের ক্ষেত্রে এক্স এক্স স্বাভাবিক স্ত্রী হিসেবে কাজ করে। তো পুরুষের ক্ষেত্রে এক্স ক্রোমোজোমের সাথে পুরুষ বৈশিষ্ট্যতা প্রকাশ করতে গেলে দুইটা ওয়াই ক্রোমোজোমের প্রয়োজন হয়, ওয়াই ওয়ান এবং ওয়াই টু। ঠিক আছে, এবং এরা কিন্তু গ্যামেটে একসাথে অবস্থান করে, একসাথে গমন করে। যেমন দেখো এখানে একটা স্ত্রী বৈশিষ্ট্য দেখা রয়েছে এক্স এক্স, আর এটা কিন্তু মাঝখানে আবারও বলতেছি ক্রস, এটা কিন্তু এক্স না। ঠিক আছে, এটা ক্রস ঘটানো হয়েছে এক্স ওয়াই ওয়ান ওয়াই টুর সাথে। ঠিক আছে,
এক্স ওয়াই অনয়টোর সাথে ক্রস ঘটানো হয়েছে, এটা কিন্তু পুরুষ চিহ্ন, এটা আবার ও মনে করো না, ঠিক আছে। তো ঘটানো গেলে এখানে গ্যামেট আসতেছে হচ্ছে শুধু এক্স, এখানে গ্যামেট আসতেছে একটা এক্স, আর আমরা বলছি এই গ্যামেটটা একসাথে অবস্থান করবে ওয়াই অনয়টো, এটা গ্যামেটটা একসাথে অবস্থান করতেছে। তখন আমরা যখন দেখি F1 বংশধর সৃষ্টি হয়, এক্স এর সাথে এক্স যুক্ত হয়ে স্বাভাবিক স্ত্রী গঠন করতে পারে, এক্স এর সাথে ওয়াই অনয়টো যুক্ত করে আবারও পুরুষ সৃষ্টি করতে পারে, বুঝতে পারছি। তো এটা হচ্ছে আমরা বলবো এক্স এক্স থ্রি এক্স ওয়াই অনয়টো পুরুষ প্রক্রিয়া, ঠিক আছে। ওকে, চতুর্থ প্রক্রিয়াটা ছিল হচ্ছে এক্স এক্স থ্রি এক্স নট পুরুষ, এ পর্যন্ত কিন্তু আমরা দেখা হয়ে গেছে। এবার চতুর্থটা দেখবো এক্স এক্স থ্রি এবং এক্স নট পুরুষ, তাহলে এক্ষেত্রে ওয়াই জিন থাকেই না। ওকে, আমরা বলতেছি ওয়াই ক্রোমোসোম একেবারেই অনুপস্থিত। তাহলে দুইটি একই রকম লিঙ্গ নির্ধারণকারী ডাবল এক্স যদি থাকে তাহলে জি প্লাস থ্রি হয়, আর একটা এক্স যদি থাকে তার মানে ওয়াই নাই, ওয়াই নাই বুঝাইতে আমরা নট বুঝাবো, তাহলে এক্স নট থাকলে সে পুরুষ হয়, ঠিক আছে। যেমন ধরো ফড়িং, ছারপোকা ইত্যাদিতে দেখানো হয়েছে যে এখানে এই যে অটোজোমটার সাথে দেখানো হয়েছে ডাবল এ প্লাস ডাবল এক্স, তাহলে লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোসোম দুইটাই এক্স, সে হচ্ছে স্ত্রী। আর এখানে লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোসোম একটা এক্স ওয়াই নাই, তাহলে সে হচ্ছে পুরুষ। তাহলে যখন গ্যামেট আসবে, তো গ্যামেট আসার কালে এই এখান থেকে একটা এ আসবে, এখান থেকে একটা এক্স আসবে, এটাই গ্যামেট। এখানে আসতে পারে এর সাথে এক্স আর এর সাথে নট, মানে কিছুই নাই, ঠিক আছে। তো যখন আমাদের F1 জেনারেশন সৃষ্টি হবে, তাহলে এই ডাবল এর সাথে ডাবল এক্স এসে সৃষ্টি করতে পারে, ডাবল এর সাথে আবার ওই এক্স নট এসে অর্থাৎ ওয়াই নাই, তখন সে আবার এইরকম পুরুষ সৃষ্টি করতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের চতুর্থ ভেরিয়েন্ট ছিল এক্স এক্স থ্রি এক্স নট পুরুষ। তারপরে আমরা কখনো দেখতে পারি যে শুধু এক্স স্ত্রী হিসেবে বসবাস করতেছে, শুধু ওয়াই পুরুষ হিসেবে বসবাস করতেছে, বৈশিষ্ট্য প্রকাশ করতেছে। যেমন বলা হচ্ছে ব্রায়োফাইটস এর কয়েকটা প্রজাতি, যেমন তোমার স্ফেরোকার্পাস, হ্যাঁ, তো এদের ক্ষেত্রে বলা হচ্ছে হ্যাপ্লয়েড স্ত্রী গ্যামেটোফাইট এক্স ক্রোমোসোম এবং পুংগ্যামেটোফাইট ওয়াই ক্রোমোসোম বহন করে, তাহলে এরা কিন্তু গ্যামেটোফাইট পর্যায়ে পুরুষ এবং স্ত্রী বৈশিষ্ট্য প্রকাশ করে ফেলে, ঠিক আছে। তো পুংগ্যামেটোফাইটে 7টা দেহকোষের সাথে একটা ওয়াই থাকে, আর স্ত্রী গ্যামেটোফাইটে 7টা দেহকোষের সাথে একটা এক্স ক্রোমোসোম থাকে। যখন তারা আবার জাইগোট গঠন করে তখন কিন্তু একসাথে হয়ে 7টা মিলে 14টা দেহকোষ হয়, আর এক্স ওয়াই মিলে একটা সেট তৈরি করে হচ্ছে লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোসোমের। তো তারা এই জাইগোট গঠনের আগেই কিন্তু পুং এবং স্ত্রী বৈশিষ্ট্য প্রকাশ করে ফেলছে, ঠিক আছে। শুধু ওয়াই অবস্থায় থাকাতেই পুরুষ বৈশিষ্ট্য প্রকাশ করছে, শুধু এক্স অবস্থায় থাকাতেই স্ত্রী বৈশিষ্ট্য প্রকাশ করছে। এমনিতে কিন্তু শুধু এক্স বা শুধু ওয়াই কোনো বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না, বাট এটা সম্ভব হয় এই ব্রায়োফাইটার এই শ্রেণীগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এক্স স্ত্রী ওয়াই পুরুষ, ওকে, আশা করি বোঝাইতে পারছি। প্রত্যেকটা লিখবা এরকম একটা করে বিবরণ দিবা, আর চিত্র যদি থাকে সাথে তাই সেই চিত্র আঁকবা, ঠিক আছে, বংশধরটা দেখাই আর কি। তারপর আরেকটা বিবরণ দিব আমরা জেড ডব্লিউ স্ত্রী জেড জেড পুরুষ পদ্ধতি। এক্ষেত্রে একদম প্রথম বৈশিষ্ট্যটার উল্টা হয়, অর্থাৎ যদি জেড ডব্লিউ আলাদা আলাদা হেটারো প্রকৃতির হয় তাহলে সেক্ষেত্রে সেটা হয় স্ত্রী, আর যদি একই প্রকৃতির হয় ধরো দুইটাই জেড তাহলে সেক্ষেত্রে হয় পুরুষ। যেমন এখানে আমরা দেখাইলাম জেড ডব্লিউ এটা হচ্ছে স্ত্রী, জেড জেড এটা হচ্ছে পুরুষ, তাহলে জেড ডব্লিউ থেকে দুইটা গ্যামেট আসতে পারে জেড আর একটা ডব্লিউ, জেড জেড থেকে একটা গ্যামেট আসতে পারে শুধু জেড। F1 প্যারেন্টে ক্রস ঘটলে এই জেড আর জেড যুক্ত হয়ে জেড জেড সৃষ্টি হবে, ডব্লিউ আর জেড সৃষ্টি হয়ে জেড ডব্লিউ সৃষ্টি করবে। তো আমরা আগেই বলছি যেটার ক্ষেত্রে উল্টা, অর্থাৎ দুইটাই যদি একই প্রকৃতির হয় তাহলে সেটা হচ্ছে পুরুষ, আর যদি ভিন্ন প্রকৃতির হয় তাহলে সেটা হচ্ছে স্ত্রী। তাহলে জেড ডব্লিউ হচ্ছে স্ত্রী আর ডাবল জেড হচ্ছে পুরুষ, এটাকে আমরা বলতেছি জেড ডব্লিউ স্ত্রী জেড জেড পুরুষ প্রজাতি, ঠিক আছে। তারপরে আমাদের এই পরেরটার কিন্তু আর কোনো আর বিবরণের দরকার নাই, যে জেড জেড পুরুষ জেড ও স্ত্রী এর বিবরণের দরকার নাই, এটা জাস্ট একটা উদাহরণ দিয়ে দিবা, ঠিক আছে। এটার ক্ষেত্রে একটা উদাহরণ দিবে দেবা, তো উদাহরণটা কোথায় আছে আমি একটু বলে দিই তোমাদের। উদাহরণটা দিয়ে দিবা এভাবে যে কিছু মথ এবং প্রজাপতিতে এই শ্রেণীবিন্যাসটা দেখা যায়, এখানে আমি লিখে দিচ্ছি, হ্যাঁ, কিছু মথ এবং প্রজাপতি এবং প্রজাপতিতে এই প্রক্রিয়া দেখা যায়। কিছু মথ এবং প্রজাপতিতে এই প্রক্রিয়া দেখা যায়, এটার বিবরণ দেওয়ার দরকার নেই। এই পর্যন্ত কিন্তু আমাদের হেটারোগেমেসিস প্রক্রিয়াটা ছিল। এটার নাম কেন হেটারোগেমেসিস বলা হচ্ছে, কারণ এই প্রত্যেকটা প্রক্রিয়াতেই দেখো দুইটা বিপরীত প্রকৃতির গ্যামেট অংশগ্রহণ করে, ঠিক আছে। একটা এক্স গ্যামেট একটা ওয়াই, অথবা তোমার একটা এক্স অথবা একটা যাই হোক না কেন জেড একটা ডব্লিউ, তো দুইটা গ্যামেট মিলে একটা বৈশিষ্ট্য প্রকাশ করে, এই জন্য এটাকে হেটারোগেমেসিস প্রক্রিয়া বলা হয়ে থাকে। আরো ডিপলি যদি আমরা বলি তাহলে আমরা কি বলতে পারি, আমরা যদি আরেকটু সূক্ষ্মভাবে বলার চেষ্টা করি যে কেন এটাকে হেটারোগেমেসিস বলা হচ্ছে, আমরা বলবো
কেন এটাকে হেটেরোগ্যামেসিস বলা হচ্ছে, তাহলে আমরা বলবো যে এক্ষেত্রে পুং এবং স্ত্রী গেমেটে প্রধানত একটি ক্রোমোজোমের পার্থক্য হয়। ঠিক আছে, এক্স হচ্ছে স্ত্রী বৈশিষ্ট্যের প্রতিনিধিত্ব করে, ওয়াই হচ্ছে পুরুষ বৈশিষ্ট্যের প্রতিনিধিত্ব করে। অথবা যে জেড এর ক্ষেত্রে আমরা দেখলাম যে দুইটা আলাদা আলাদা ক্রোমোজোম দুইটা আলাদা আলাদা লিঙ্গের প্রতিনিধিত্ব করতেছে, এই জন্য এটাকে হেটারোগ্যামেসিস প্রক্রিয়া বলা হয়ে থাকে। ওকে, তারপরে আমরা জেনেটিক ব্যালেন্স প্রক্রিয়াটা দেখবো। জেনেটিক ব্যালেন্সটাতে আসলে কি বলা হচ্ছে যে এই যে আমরা হেটারোগ্যামেসিস প্রক্রিয়া দেখলাম, এক্ষেত্রে কিন্তু অটোজোমের কোনো বিশেষ ভূমিকা নাই। দেখো যে লিঙ্গ কি হচ্ছে, স্ত্রী হচ্ছে না পুরুষ হচ্ছে, সবটাই নির্ভর করতেছে তার লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোমগুলোর উপরে। ঠিক আছে, বাট অটোজোম কিন্তু এক্ষেত্রে কোনো ধরনের ভূমিকাই রাখতেছে না। তাহলে আমাদের ফার্স্ট যে প্রক্রিয়াটা হেটারোগ্যামেসিস প্রক্রিয়া, এক্ষেত্রে কিন্তু আমাদের অটোজোমের কোনো ভূমিকা নাই। বাট সেকেন্ডলি যদি আমরা জেনেটিক ব্যালেন্স মতবাদে যাই, সেক্ষেত্রে দেখবো এক্ষেত্রে তোমার ব্যালেন্স কেন বলা হচ্ছে, কারণ এখানে অটোজোমেরও যেমন ভূমিকা থাকবে, লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোমেরও তেমনই ভূমিকা থাকবে। তো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা স্পষ্ট করব, যেমন ড্রসোফিলার লিঙ্গ নির্ধারণ প্রক্রিয়াটা এখন আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, তো বিজ্ঞানী ব্রিজেস তিনি 1922 সালে ড্রসোফিলা নিয়ে যখন কাজ করতেছিলেন, তখন ট্রিপ্লয়েড মাসি এবং স্বাভাবিক পুরুষ মাসি পর্যবেক্ষণ করে তাদের মাঝে ক্রস ঘটান। ট্রিপ্লয়েড মাসি, তার মাঝে দেহকোষে 3টা অটোজোম থাকে এবং 3টা এক্স ক্রোমোজোম থাকে। ঠিক আছে, লিঙ্গ নির্ধারণকারী। স্বাভাবিক পুরুষ মাসিতে 2টা অটোজোম থাকে, একটা এক্স একটা ওয়াই লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম থাকে। তো এই 2টা মাসিকে তিনি আনলেন, এনে তাদের মাঝে ক্রস ঘটাইলেন, ঘটায় তাদের মাঝ থেকে টোটাল 8 প্রকারের অপত্য ড্রসোফিলা তৈরি করলেন। তো আমরা একটু ক্রসটা দেখবো এবং দেখানোর চেষ্টাও করব। তাহলে স্ত্রী মাসিটা ছিল হচ্ছে 3A প্লাস 3X, মানে 3টা অটোজোম 3টা এক্স ক্রোমোজোম। তাহলে এদেরকে কিভাবে বিন্যস্ত করা যায়, একটা এর সাথে একটা এক্স থাকতে পারে, 2টা এর সাথে 2টা এক্স থাকতে পারে, একটা এর সাথে 2টা এক্স থাকতে পারে, 2টা এর সাথে একটা এক্স থাকতে পারে। ঠিক আছে, কাহিনীটা কি বুঝাইতে পারছি আমি? একবার 1 এর সাথে 1 এক্স, একবার 2 এর সাথে 2 এক্স, একবার 1 এর সাথে 2 এক্স, আর একবার 2 এর সাথে 1 এক্স। টোটাল 4 ধরনের গ্যামেট এখান থেকে সৃষ্টি হইতে পারে। তো এবার পরেরটা যেটা আছে 2a আর xy, এখান থেকে 2টা গ্যামেটই সৃষ্টি হইতে পারে, এর সাথে x এর সাথে y, এর সাথে x এর সাথে y। বুঝতে পারছি? কারণ 2টাই a আছে 2টাই xy আছে, তাহলে এর সাথে x এর সাথে y। এবার এদের মাঝে আমরা ক্রস ঘটাই, F1 বংশধরটা দেখার চেষ্টা করি। তাহলে F1 বংশ ধরে আমাদের এই যেহেতু 4টার 2টা চলে আসছে, তো আমরা চেকার বোর্ডে চলে যাই। উপর দিকে 4টা লিখবো স্ত্রী গ্যামেট, নিচের দিকে 2টা লিখবো পুং গ্যামেট, দিয়ে এদের মাঝে ক্রস ঘটাই। দেখো তাহলে এখানে কি হইতেছে, এটার সাথে এটার ক্রস ঘটতেছে, তাহলে কি 2টা a 2টা x, এটার সাথে এটার ক্রস ঘটতেছে, তাহলে কি 3টা a 3টা x। দেখো এখানে 2টা a এখানে একটা a, 3টা a এখানে 2টা x এখানে একটা x, তাহলে কয়টা হলো 3টা x এখানে। তাহলে প্রত্যেকটা যদি ক্রস ঘটায় আমরা দেখবো এখানে 2a 3x, এখানে 3a 2x, এখানে 2a xy, এখানে 3a ডাবল xy, এখানে 2a ডাবল xy, এখানে 3a xy। প্রত্যেকটার সাথে এরকম আমরা ক্রস ঘটিয়ে এই কাহিনীটা দেখতে পারলাম। ঠিক আছে, তো এখন আমরা একটু এই জিনিসটা আইডেন্টিফাই করার চেষ্টা করি যে আসলে কোনটাতে কি প্রকৃতির ফিনোটাইপ প্রকাশিত হবে। তো এই পরীক্ষালব্ধ ফলাফল থেকে আমরা দেখতে পারি যে এটা কিভাবে হিসাব করবো। আমরা যেটা লিখলাম নিচে, স্বাভাবিক স্ত্রী, টিপ্লেট স্ত্রী, সুপার স্ত্রী, ক্লিপ লিঙ্গ ইত্যাদি, কিভাবে বুঝবো? তো এটা বোঝার জন্য আমাদের দেখতে হবে যে এই ভ্যারিয়েন্ট গুলা যে তৈরি হইলো, তাদের মাঝে এক্স জিন আর এ জিনের অনুপাত কত। সরি, জিন বলতেছি, এক্স ক্রোমোজোম আর এ ক্রোমোজোমের মানে অটোজোমের অনুপাত কত, এক্স ক্রোমোজোম আর অটোজোমের অনুপাত কত। তাহলে আমরা মনে রাখবো, যদি এই এক্স কে এর অনুপাত দ্বারা ভাগ করলে 0.5 এর কম হয়, তাহলে সেটা হবে সুপার পুরুষ। 0.5 যদি এক্সাক্ট হয়, তাহলে সে হবে স্বাভাবিক পুরুষ। 0.5 থেকে বেশি বাট 1 এর চেয়ে কম হলে হবে ক্লিবলিঙ্গ। 1 হলে হবে স্বাভাবিক স্ত্রী, আর 1 এর বেশি হলে হবে সুপার স্ত্রী। তাহলে এইগুলো হচ্ছে ড্রোসোফিলার বেশ কয়েকটা ভেরিয়েন্ট, যা তার এই 8টা ভেরিয়েন্টের মাঝে আমরা আইডেন্টিফাই করব। তাহলে একটু আমরা ক্যালকুলেটর নিয়ে বসি প্রত্যেককে। দেখো, ক্যালকুলেটর ফোনে থাকলে ফোনে বের করতে পারো, ফোনে তো ক্লাস করতেছো, বা পাশে থাকলে বের করতে পারো। দেখো প্রথমটাতে এও 2টা এক্স 2টা, তাহলে 2 দিয়ে 2 কে ভাগ করলে কত হয়, 1 হয়। তো আমরা দেখো এখানে বলছিলাম যে যদি এক্স কে এ দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে সে হচ্ছে স্বাভাবিক স্ত্রী, তাই জন্য আমরা এখানে লিখবো স্বাভাবিক স্ত্রী। তারপরে দেখো এখানে 3টায় 3টা এক্স, তাহলে তোমার এ দিয়ে এক্স কে ভাগ করো, ঠিক আছে, এক্স দিয়ে এ কে ভাগ করো,
তাহলে এক্স দিয়ে একে ভাগ করলে এক্ষেত্রে কত হইতেছে দেখো তো, 3টা এ দিয়ে 3টা এক্স কে ভাগ করো, তাহলে কি হয়, এও কিন্তু স্বাভাবিক স্ত্রী, বাট স্বাভাবিকের মাঝখানেও তার 3টা ক্রোমোজোম যেহেতু আছে তাই তাকে ট্রিপ্লয়েড বলা হয়। এখানেও ব্র্যাকেটে স্বাভাবিক লিখতে পারো, স্বাভাবিক, তারপরে ব্র্যাকেটে ট্রিপ্লয়েড লিখে দিতে পারো, স্বাভাবিক ট্রিপ্লয়েড স্ত্রী। ঠিক আছে, ওকে। আচ্ছা, মানে সে আরো শক্তিশালী, এটা বোঝাচ্ছে আর কি। ওকে, তাহলে এটা হচ্ছে স্বাভাবিক ট্রিপ্লয়েড স্ত্রী। আচ্ছা, তারপরে পরের ভেরিয়েন্টটাতে দেখো এ 2টা এক্স 3টা ভাগ করো তো, 2 কে 3 দিয়ে ভাগ, সরি 3 কে 2 দিয়ে ভাগ করো, এক্স কে দিয়ে ভাগ করতে হবে, 3 কে 2 দিয়ে ভাগ করো, কত হচ্ছে 1.5 হচ্ছে, তাহলে একের চেয়ে বেশি হয়ে গেছে না, এটা হবে সুপার স্ত্রী। তারপরেরটাতে 2 কে 3 দিয়ে ভাগ করো, এর ক্ষেত্রে 2 কে 3 দিয়ে ভাগ করো, 2/3, কত হচ্ছে 0.67 হচ্ছে। তার মানে কি 0.67 মানে 0.5 এর বেশি একের চেয়ে কম, তাহলে কি হবে, ক্লিব লিঙ্গ হবে। ঠিক আছে, তারপরে 2a xy, ওয়াই এর ক্ষেত্রে কিন্তু কোনো ভূমিকা নাই, ওয়াই কাউন্টেই আসবে না, একটা এক্স 2টা, তাহলে 1 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 0.5 হয়, 0.5 হলে স্বাভাবিক পুরুষ। এরপরে 2টা এক্স 3টা এ, তাহলে আবার ভাগ করো, 2টা এক্স কে 3টা দিয়ে ভাগ করলে 2/3, কত 0.67, তাহলে আবার 0.5 এর চেয়ে বেশি একের চেয়ে কম, কি হবে, ক্লিব লিঙ্গ। তারপরে 2টা এক্স 2টা ওয়াই, ঠিক আছে, 2টা এক্স কে 2টা এ দিয়ে ভাগ করো, কত হয় 2/2, কত হয় 1, তাহলে এটাও কিন্তু স্বাভাবিক স্ত্রী, বাট তার মাঝে 2টা আছে দেখে সে ডিপ্লয়েড স্ত্রী, স্বাভাবিক ডিপ্লয়েড স্ত্রী, এখানে লিখবো স্বাভাবিক ডিপ্লয়েড স্ত্রী, স্বাভাবিক ডিপ্লয়েড স্ত্রী। ঠিক আছে, স্বাভাবিক ডিপ্লয়েড স্ত্রী এটা। আর যখন আমরা দেখি যে এক্ষেত্রে 3a xy, তাহলে দেখো এক্স কে এবার এ দিয়ে ভাগ করো 1/3, 1/3, তাহলে 1/3 মানে কত 0.33, তাহলে 0.5 এর চেয়েও কম না, এটাই হচ্ছে সুপার পুরুষ। তাহলে একটা সুপার পুরুষ ভেরিয়েন্টের সৃষ্টি হয়, একটা সুপার স্ত্রী ভেরিয়েন্টের সৃষ্টি হয়, একটা স্বাভাবিক স্ত্রীর সৃষ্টি হয়, একটা স্বাভাবিক পুরুষের সৃষ্টি হয়, স্বাভাবিক স্ত্রী আরো 2টা থাকে, একটা ডিপ্লয়েড আর 2টা ক্লিবলিঙ্গের সৃষ্টি হয়। এই হচ্ছে আমাদের ড্রোসোফিলার লিঙ্গ নির্ধারণ প্রকৃতি। তো কেন এটাকে জেনেটিক ব্যালেন্স মতবাদ বলা হচ্ছে, দেখো আগে যে আমরা এতগুলা কাহিনী দেখে আসলাম এই তোমার হেটারোগ্যামেসিস প্রক্রিয়াতে, কোনোটার ক্ষেত্রেই কিন্তু অটোজোম এভাবে গুরুত্ব পায় নাই, যে অটোজোমের অনুপাতটা তার লিঙ্গ নির্ধারণে কোনো গুরুত্ব বহন করতেছে এমন কিন্তু হয় নাই। তো এটা এসে হয়েছে কোথায়, জেনেটিক ব্যালেন্সের ক্ষেত্রে বা ড্রোসোফিলার এই লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা দেখতেছি যে এক্ষেত্রে লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে ঠিক আমাদের লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম গুলো যতটুকু ভূমিকা পালন করতেছে, ঠিক তার সাথে অটোজোম গুলো কতটা আছে তাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। তাহলে যেহেতু দুইটার মাঝে ব্যালেন্স বা সাম্যাবস্থা বা ভারসাম্য বজায় রাখার মাধ্যমে আমাদের লিঙ্গটা নির্ধারণ হচ্ছে, তাই এটাকে জেনেটিক ব্যালেন্স মতবাদ বলা হইয়া থাকে। ঠিক আছে, তো আসলে এখান থেকে একটা এক্সাম্পল দিয়ে ড্রোসোফিলার এক্সাম্পলটা দিয়ে অ্যান্সার করে ফেলবা। ওকে, পরে বাকি থাকে হচ্ছে অটোজোমাল প্রক্রিয়া। তো অটোজোমাল প্রক্রিয়াতে আমরা মৌমাছির লিঙ্গ নির্ধারণ প্রক্রিয়াটা দেখবো। অটোজোমাল প্রক্রিয়াতে তোমার লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম অংশগ্রহণই করে না, সেক্ষেত্রে জাস্ট খালি তার দেহকোষের ক্রোমোজোম গুলো অর্থাৎ অটোজোম গুলোই তার লিঙ্গ নির্ধারণ করে ফেলে। চলো না একটু মজার ব্যাপারটা দেখে ফেলি। তাহলে আমরা দেখতেছি হচ্ছে মৌমাছির ক্ষেত্রে, মনে রাখবা পুরুষ মৌমাছি আর স্ত্রী মৌমাছির ক্রোমোজোম সংখ্যা কিন্তু আলাদা, মনে রাখতে হবে ভাই। তাহলে পুরুষ মৌমাছির ক্ষেত্রে তার হ্যাপ্লয়েড অবস্থাতে, আচ্ছা একটা ক্ষেত্রে হ্যাপ্লয়েড দেখাচ্ছি আমরা, একটা ক্ষেত্রে কিন্তু ডিপ্লয়েড দেখাচ্ছি। পুরুষ মৌমাছি কিন্তু আমরা একটা কথা মনে রাখবো, যেখানে উপরের কথাটা যে আমরা বলি যে পুরুষ মৌমাছিরা কিন্তু যখন ফ্লাইং অবস্থাতে থাকে তাদেরকে আমরা ড্রোন মৌমাছি বলি। হ্যাঁ, তো এই ড্রোন মৌমাছি যারাকে অনেক সময় কর্মী মৌমাছি বলা হয়ে থাকে, তারা কিন্তু হ্যাপ্লয়েড প্রকৃতির হয়ে থাকে, একটা প্রকৃতির ব্যতিক্রম সৃষ্টি এটা। ঠিক আছে, তো হ্যাপ্লয়েড প্রকৃতির এই ড্রোন মৌমাছি গুলাতে সাধারণত ক্রোমোজোম সংখ্যা হয় মূল মৌমাছির অর্ধেক। তাহলে মূল মৌমাছি স্ত্রী মৌমাছি যদি 32 হয় তার অটোজোমের সংখ্যা, ঠিক আছে, এটা কিন্তু তার লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোমের কথা বলা হচ্ছে না, তার অটোজোমের সংখ্যা যদি 32 হয়, তাহলে পুরুষ মৌমাছিতে যে সংখ্যাটা হবে 16, অর্থাৎ ড্রোন মৌমাছি যারা আর কি পুরুষ। তো এবার এদের মাঝে ক্রস ঘটানো হইলে কি হয়, এই পুরুষ মৌমাছি থেকে তো একটা গ্যামেটই আসতে পারে, সেটা হচ্ছে এই যেহেতু সে হ্যাপ্লয়েড সে তো আর অর্ধেক হবে না, তাহলে সেখান থেকে তার 16 থাকবে। ওকে, আর স্ত্রী মৌমাছির ক্ষেত্রে এটা
গ্যামেট সৃষ্টির সময় মিওসিস প্রক্রিয়াতে ডাবল প্রক্রিয়াতে ভাগ হয়ে যায়। আচ্ছা, কেন পুরুষ মৌমাছিতে 16টাই থাকলো? কারণ এই পুরুষ মৌমাছি থেকে যখন তার গ্যামেটটা সৃষ্টি হয়, এটা মাইটোসিস প্রক্রিয়াতে সৃষ্টি হয় ভাই। কি প্রক্রিয়াতে? মাইটোসিস। উপরে বিবরণটা লেখা আছে, সুন্দর করে পড়ে নিবা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা বলতেছি যে পুরুষ বা ড্রোন মৌমাছিগুলো হ্যাপ্লয়েড প্রকৃতির হয়ে থাকে যখন তারা গ্যামেট সৃষ্টি করে মাইটোসিস প্রক্রিয়াতে সৃষ্টি করে। আর মাইটোসিস প্রক্রিয়াতে ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে, যার ফলে গ্যামেটেও 16টা ক্রোমোজোম বিদ্যমান থাকে। বাট স্ত্রী মৌমাছি যখন গ্যামেট সৃষ্টি করবে, অবশ্যই সে অর্ধেক হয়ে যাবে মিওসিস প্রক্রিয়াতে। তো অর্ধেক হয়ে গেলে একদিকে 16 চলে গেল, আরেক দিকে 16 চলে আসলো। তো এই একদিকের 16-র সাথে ধরো এই পুরুষ মৌমাছি গ্যামেটের 16-র নিষেক ঘটলো, ঠিক আছে? ক্রস ঘটলো, ক্রস ঘটে নিষেক ঘটলো। তাহলে আবার 16 16 32 স্ত্রী মৌমাছি সৃষ্টি হয়ে গেছে। তাহলে ওইদিকে তার ওই যে 16 বাকি ছিল না, এই 16 বাকি ছিল না, যেটা মিওসিস প্রক্রিয়াতে অর্ধেক হয়ে গেছিল, এখান থেকে পরবর্তীতে পার্থেনোজেনেসিস প্রক্রিয়াতে আরেকটা 16 ক্রোমোজোম বিশিষ্ট হ্যাপ্লয়েড পুরুষ মৌমাছি তথা ড্রোন মৌমাছির সৃষ্টি হয়। বুঝতে পারছি? তো এই হচ্ছে কাহিনী। তাহলে পরবর্তীতে আবার সে যখন কোনো স্ত্রী মৌমাছির সাথে ক্রসে যাবে, আবার এরকম একটা স্ত্রী মৌমাছি এবং একটা পার্থেনোজেনেসিসের মাধ্যমে ড্রোন মৌমাছি বা পুরুষ মৌমাছির সৃষ্টি হবে। কাহিনীটাকে বোঝাইতে পারছি আমি? আবার একটু সামারিতে বলি। মূলত মৌমাছির দুইটা ভেরিয়েন্ট নিয়ে এখানে আমরা আলোচনা করছি। একটা হচ্ছে পুরুষ বা ড্রোন মৌমাছি, যে হচ্ছে তার হ্যাপ্লয়েড অবস্থাতে থাকে এবং তার গ্যামেটটা সৃষ্টি হয় মাইটোসিস প্রক্রিয়া। আরেকটা সৃষ্টি দেখলাম আমরা স্ত্রী মৌমাছি, যে সাধারণত ডিপ্লয়েড অবস্থাতে থাকে, তার গ্যামেটটা সৃষ্টি হয় মায়োসিস প্রক্রিয়া। তো এই দুইটার মধ্যে যখন ক্রস ঘটানো হয়েছে, তো মাইটোসিসের কারণে পুরুষ মৌমাছির ক্রোমোজোম সংখ্যা 16ই রয়ে গেছে, আর মিওসিসের কারণে স্ত্রী মৌমাছির ক্রোমোজোম সংখ্যা দুই পার্টে ভাগ হয়ে গেছে, একটা 16 আর একটা 16। তো একটা 16-র সাথে ওই গ্যামেটের 16 যুক্ত হয়ে 32 স্ত্রী মৌমাছি সৃষ্টি করছে। আর তার যে বাকি 16 ছিল, এখান থেকে পার্থেনোজেনেসিস প্রক্রিয়াতে আরেকটা 16 ক্রোমোজোম বিশিষ্ট ড্রোন পুরুষ মৌমাছির সৃষ্টি হয়েছে। তো এই ক্ষেত্রে দেখো, কোনো কিন্তু আমাদের লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম এখানে অংশগ্রহণ করে নাই, ঠিক আছে? যেহেতু করে নাই, তাই এটা হচ্ছে একটা অটোজোমাল প্রক্রিয়া, ঠিক আছে? এই প্রক্রিয়াটাকে আমরা কি বলতেছি? অটোজোমাল প্রক্রিয়া। এটা হচ্ছে একটা অটোজোমাল প্রক্রিয়া। মৌমাছির লিঙ্গ নির্ধারণটা অটোজোমাল প্রক্রিয়াতে নির্ধারিত হয়। তার মানে আমরা এটা পড়ার মাধ্যমেই আমাদের প্রথম যে অংশটা ছিল, এটা কিন্তু সমাপ্ত করে ফেলছি। তো এখন যদি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে লিঙ্গ নির্ধারণ কি, লিঙ্গ নির্ধারণের ক্রোমোজোমীয় মতবাদগুলো বর্ণনা করো, প্রত্যেকটা দিতে পারতা না? যদি আসে এখান থেকে নির্দিষ্ট করে কোনো একটা হেটারোগামেসিস প্রক্রিয়া বর্ণনা করো, পারবা? শর্টে আসলো ধরো যে মানুষের লিঙ্গ নির্ধারণ প্রক্রিয়া বর্ণনা করো, পারবা? যদি বলে তোমাদের ভিন্নভাষী উদ্ভিদের লিঙ্গ নির্ধারণের বৈশিষ্ট্যগুলো লেখো, পারবা? যদি বলে যে এক্স এক্স এবং এক্সও পুরুষ, এক্স এক্স স্ত্রী এবং এক্সও পুরুষ কখন সৃষ্টি হয়, এটা ব্যাখ্যা করো, পারবা? জেডডব্লিউ স্ত্রী জেড জেড পুরুষের ক্ষেত্রে ব্যতিক্রমটা কি, এটা লক্ষ্য করো, পারবা? ঠিক আছে? তো দেখা গেছে এই প্রত্যেকটা অংশই কিন্তু তোমরা পারবা। আবার যদি জেনেটিক ব্যালেন্স মতবাদটা আলাদা করে আসে, তাও পারবা তোমরা। মৌমাছির লিঙ্গ নির্ধারণটা আলাদা করে আসে, তাও পারবা। ঠিক আছে? যদি বলে ড্রোসোফিলার লিঙ্গ নির্ধারণ, একই কথা, জেনেটিক ব্যালেন্স। তাহলে এখান থেকে অনেক ভাবে ঘুরায়া পেঁচায়া প্রশ্ন আসতে পারে। আশা করি প্রত্যেকটাই আপনারা পারবেন। এই পাঠের শেষ পড়া হচ্ছে আমাদের লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম এবং অটোজোমের মধ্যে পার্থক্য। দেখি একটু আমরা পার্থক্যটা। দেখো, বলা হচ্ছে লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণে ভূমিকা পালন করে, আর অটোজোমটা দেহ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণে, দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোমে অবশ্যই লিঙ্গ নির্ধারণকারী জিন বহন করবে, আর অটোজোম অবশ্যই দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহন করবে। লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোমগুলো আংশিক হোমোলোগাস হয়, আর অটোজোমগুলো সম্পূর্ণ হোমোলোগাস প্রকৃতির হয়ে থাকে। কি দিয়ে প্রকাশ করা হয়? আমরা একটু আগে দেখছি, লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোমগুলোকে এক্স এবং ওয়াই দিয়ে প্রকাশ করা হয়, আর অটোজোমগুলোকে সাধারণত এ দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। লিঙ্গ নির্ধারণকারী দুইটা ক্রোমোজোমের মাঝে ওয়াই ক্রোমোজোমটা অলওয়েজ খাটো প্রকৃতির হয়, তাহলে এক্সটা সেক্ষেত্রে একটু বড় হয়। আর এই যে এখানে কিন্তু মেয়েরা ছেলেদেরকে হারায় দিচ্ছে, দেখছো? এক্স হচ্ছে একটা নারী মানে বৈশিষ্ট্য প্রকাশকারী জিন, তো সেক্ষেত্রে কিন্তু সে ওয়াই এর চেয়ে বড় হয়ে গেছে। ওয়াই অলওয়েজ খাটো প্রকৃতির জিন, ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা বলতেছি যে ওয়াই ক্রোমোজোমটা খাটো প্রকৃতির, আর এক্সটা সেক্ষেত্রে অবশ্যই বড় প্রকৃতির হবে। এটা আমি কিন্তু এখানে উল্লেখ করি নাই, আমি বলছি ওয়াইটা খাটো, এটাই থাক, ঠিক আছে? এক্স যে বড়, এটা আর বলার দরকার নাই। আর অটোজোমের ক্ষেত্রে আমরা বলতেছি উভয় সমান, ঠিক আছে? আর 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 কি, যে লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোমের ক্ষেত্রে দুইটি সেন্ট্রোমিয়ার একই স্থানে অবস্থান নাও করতে পারে, বাট অটোজোমে অবশ্যই দুইটা সেন্ট্রোমিয়ার থাকলে একই অবস্থানে অবস্থান করবে। ওকে, একটি জীবে দুইটি লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম থাকতে পারে, যার একটাকে এক্স এবং আরেকটাকে ওয়াই দিয়ে সূচিত করা হয়। আর অটোজোমের সংখ্যা অসংখ্য হতে পারে, এটার সংখ্যা নির্দিষ্টতা নাই। যেমন মানুষের 22 জোড়া অটোজোম আছে, অর্থাৎ 44টি অটোজোম আছে। তো আমি ক্লাসটা এখানে সমাপ্ত করতেছি না, আমাদের পরবর্তী যে লেকচার ছিল, অর্থাৎ লিঙ্গ নির্ধারিত, লিঙ্গ সীমিত এবং লিঙ্গ প্রভাবিত জিন সমূহ, ওইখান থেকে আমরা একটা পাঠ পড়ার চেষ্টা করবো যে লিঙ্গ সংযুক্ত বৈশিষ্ট্যটা কি
এবং মানুষের লাল সবুজ বর্ণান্ধতার কারণটা বংশগতীয়ভাবে ব্যাখ্যা করো। এই কোয়েশ্চেনটা আমি এখান থেকে তোমাদের আজকে পড়ায় ফেলবো, ঠিক আছে? তারপর প্রথমে সংজ্ঞাটা দেখি। বলা হচ্ছে যে সকল জিন এক্স ক্রোমোজোমের নির্দিষ্ট নন হোমোলোগাস অঞ্চলে অবস্থান করে তাদেরকে যৌনতা সংযুক্ত লিঙ্ক জিন বলা হয়ে থাকে। তাহলে এরা এক্স ক্রোমোজোমের সাথে থাকবে এবং নন হোমোলোগাস ক্রোমোজোমের অঞ্চলে অবস্থান করবে, নন হোমোলোগাস অঞ্চলে অবস্থান করবে। তো মানুষের লাল সবুজ বর্ণান্ধতা সহ হিমোফিলিয়া ইত্যাদি ডিজিজ গুলো এই লিঙ্গ সংযুক্ত জিনের কারণে হয়ে থাকে। মানুষের লাল সবুজ বর্ণান্ধতার জন্য দায়ী জিন হচ্ছে এক্স ক্রোমোজোমে অবস্থিত একটা প্রচ্ছন্ন জিন, যেটাকে এক্স বি স্মল বি দ্বারা সূচিত করা হয়, ঠিক আছে? তো এটা যদি হোমোজাইগাস অবস্থাতে থাকে, দুইটাই এক্স স্মল বি, তাহলে মেয়েটা বর্ণান্ধ হয়ে যায়। কেন মেয়ে বলতেছি? কারণ এক্স তো দুইটা একসাথে থাকলে মেয়েই হবে, ঠিক আছে? ওকে, তো এখন কি কি ভেরিয়েন্ট গুলো সৃষ্টি হতে পারে দেখি আমরা। তার ন্যাচারাল ফর্মটা হচ্ছে এক্স ক্যাপিটাল বি। তো দুইটা এক্স ক্যাপিটাল বি যদি একসাথে থাকে, স্বাভাবিক মেয়ে, এখানে কোনো বর্ণান্ধতা নাই। যদি দেখা যায় একটা এক্স ক্যাপিটাল বির সাথে একটা স্মল এক্স বি আছে, তাহলে সেক্ষেত্রে প্রকট কোনটা? ক্যাপিটাল বি। তাহলে যার জন্য এইটা কিন্তু বর্ণান্ধতার জিনটা কিন্তু তখন তার শরীরে বর্ণান্ধতা প্রকাশ করতে পারে না, কারণ তার একটা ক্যাপিটাল বি আছে। তাহলে সেটার উপর প্রকট থাকার কারণে সে কিন্তু স্বাভাবিক মেয়ে হয়। বাট স্টিল নাও তার শরীরে কিন্তু এই জিনটা আছে, এক্স বি আছে, স্মল বি আছে। তাহলে যখন তার নেক্সট জেনারেশন আসবে, সেক্ষেত্রে কিন্তু এটা প্রকট হয়ে যেতে পারে, ঠিক আছে? সে বৈশিষ্ট্য প্রকাশ করে ফেলতে পারে। তাহলে তার থেকে আমরা কি বলবো? তাকে বলবো আমরা স্বাভাবিক মেয়ে, মানে তার কোনো সমস্যা নাই, বাট সে বর্ণান্ধতার জিন বহন করতেছে, সে হচ্ছে বর্ণান্ধতার জিন বাহক। ওকে, আর যদি দুইটাই মাশাআল্লাহ এক্স স্মল বি হয়, তাহলে তো সে বর্ণান্ধতাতে কোনো প্রশ্নই থাকে না। পুরুষগুলোর ক্ষেত্রে আসি। একটা যদি এক্স ক্যাপিটাল বি থাকে, ওয়াই এর ক্ষেত্রে কিন্তু বিটি নাই। হ্যাঁ, পুরুষ মানুষের জিন এইসব বর্ণান্ধতার মাঝে যায় না। তাহলে একটা যদি এক্স ক্যাপিটাল বি থাকে আর একটা যদি ওয়াই থাকে, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা স্বাভাবিক পুরুষ বলতে পারি। বাট এই যে দেখো ঘাপলাটা এসে লাগায় কে? এই এক্স স্মল বি, মেয়েদের কাছ থেকে আসা এই এক্স স্মল বি জিনটা যদি ক্যাপিটাল ওয়াই এর সাথে থাকে, তাহলে সেক্ষেত্রে পুরুষটাকে বর্ণান্ধ বানায় ফেলে। বুঝতে পারছি? তো এখন এটা কিভাবে কিভাবে হয়, এই প্রসিডিউরটা একটু আমরা দেখার চেষ্টা করব, ঠিক আছে? ভবিষ্যতে কাজে লাগবে এটা বাস্তব জীবনে, তো আমরা একটু দেখার চেষ্টা করি। চলো, এটা আমরা বই থেকেই পড়ি। আচ্ছা, তাহলে লিস্টিংটা তো আমি তোমাদের দেখাইলামই, হ্যাঁ, যে কোনটা থাকলে কি হয়। তাহলে চলো একটু আমরা প্রথম ইনসিডেন্টটা দেখার চেষ্টা করি। বলা হচ্ছে এক্ষেত্রে একজন বর্ণান্ধ মহিলার সাথে, যে একদম টোটালি বর্ণান্ধ, তার সাথে একজন স্বাভাবিক পুরুষের বিয়ে হয়েছে। স্বাভাবিক পুরুষ মানে পুরুষের জেনোটাইপে কোনো ধরনের বর্ণান্ধতার জিন নাই। আর বর্ণান্ধ মহিলা মানে তার দুইটা জিনই বর্ণান্ধতার জন্য দায়ী। যখন ক্রস ঘটানো হইলো, গ্যামেট সৃষ্টি হইলো, এখান থেকে একটা গ্যামেট আসতে পারে এক্স স্মল বি, আর এখান থেকে দুইটা গ্যামেট আসতে পারে, একটা এক্স ক্যাপিটাল বি, একটা হচ্ছে স্মল ওয়াই। তো যখন আসলো তাদের মাঝে ক্রস করতেছে, একটা হচ্ছে এক্স ক্যাপিটাল বি স্মল বি, একটা হচ্ছে এক্স স্মল বি ওয়াই। তাহলে যে ছেলেটা তৈরি হইতেছে, সে কিন্তু বিনা দোষে বর্ণান্ধ হয়ে গেল, ঠিক আছে? একটা বর্ণান্ধ ছেলের তৈরি হয়েছে। আর কন্যাটা যে তৈরি হয়েছে, কন্যা মহাশয় কিন্তু দেখো সে নিজের কোনো বর্ণান্ধতা হবে না, কারণ তাতে বি প্রকট অবস্থাতে আছে, বাট সে কিন্তু স্টিল নাও জিনটা বহন করতেছে, এক্স বি বহন করতেছে। তাহলে তার যখন আবার পরবর্তীকালে বিয়ে হবে, তখন দেখা যাবে যে তার বংশধরের ক্ষেত্রে এই এক্স বিটা স্থানান্তরিত হয়ে তখন সেক্ষেত্রে বংশধর গুলাতে বর্ণান্ধতা বহন করতে পারে। তাহলে সে হচ্ছে স্বাভাবিক কন্যা কিন্তু বাহক। আশা করি বুঝাইতে পারছি। সেকেন্ড ইনসিডেন্টটা একটু আমরা দেখার চেষ্টা করি। এক্ষেত্রে মহিলা যদি স্বাভাবিক হয়, তার বর্ণান্ধতার কোনো জিন নাই, এক্স ক্যাপিটাল বি দুইটাই স্বাভাবিক জিন, বাট পুরুষ বর্ণান্ধ, অর্থাৎ তার একটা এক্স বি স্মল বি জিন আছে, আর একটা তো তার স্বাভাবিক ওয়াই জিন। তাহলে এই ক্ষেত্রে যখন ক্রস ঘটানো হইলো, মহিলা থেকে একটা গ্যামেট আসতে পারতেছে সিম্পল গ্যামেট এক্স ক্যাপিটাল বি, আর পুরুষ থেকে দুইটা গ্যামেট আসতে পারতেছে, একটা হচ্ছে এক্স স্মল বি আর একটা হচ্ছে স্মল ওয়াই। যখন তাদের ক্রস ঘটানো হচ্ছে, দেখো কি সৃষ্টি হতে পারতেছে? একটা এক্স ক্যাপিটাল বি, একটা এক্স স্মল বি। ওকে, আর এখানে কি তৈরি হইতেছে? একটা এক্স ক্যাপিটাল বি, একটা স্মল ওয়াই। তাহলে বলো তো আলটিমেটলি কেউ কি আসলে বর্ণান্ধ হইতেছে ক্ষেত্রে? না, কারণ পুত্রের ক্ষেত্রে যে ছেলেটা তৈরি হইলো, তার ক্ষেত্রে তো বর্ণান্ধতার জিন নাই, ঠিক আছে? তাহলে সে তো স্বাভাবিক হইতেছে। কন্যার ক্ষেত্রে আমরা দেখতেছি যদিও জিন আছে, বাট সেক্ষেত্রে তার এখানে প্রকট জিন আছে একটা ক্যাপিটাল বি, তাহলে সেই বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না, যদিও বাহক, পরবর্তী জেনারেশনে গিয়ে ঘাপলা হবে, বাট এই জেনারেশনে সে বেঁচে যাবে, তার বর্ণান্ধতা থাকবে না, ঠিক আছে? তো এখন তোমার যদি তুলনা করতে বলি, তাহলে বর্ণান্ধ মহিলারা বেশি ডেঞ্জারাস নাকি বর্ণান্ধ পুরুষরা? দেখো, মহিলা যদি বর্ণান্ধ হয়, রাগ করো না তোমরা কেউ আবার, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কিন্তু কিন্তু একজন পুত্র বর্ণান্ধ হইতেই আছে, এটা মাস্ট বি। বাট যে ক্ষেত্রে পুরুষ বর্ণান্ধ হচ্ছে,
তার সাথে যদি বিয়ে হয় সেক্ষেত্রে দেখা যায় যে দুইজনই স্বাভাবিক থাকে, যদিও একজন বাহক, বাহক তো এখানেও আছে, ঠিক আছে। তাহলে আমরা তুলনা করতে গেলে কিন্তু এই ভয়াবহতার দিক থেকে আমাদের বর্ণান্ধ নারীরা এক্ষেত্রে বেশি দায় বহন করে, যদি ওই দায় তাদের না, কারণ জিন তো আর তারা তৈরি করে নাই, ঠিক আছে। ইটস এ বলতে পারো জোকস অ্যাপার্ট। ওকে, তো আমরা পরবর্তী ইনসিডেন্টটাতে চলে যাই। এক্ষেত্রে স্বাভাবিক এবং বাহক মহিলা, এই যে এতক্ষণ যাবত যে বাহকরা তৈরি হয়ে গেল এদের সাথে এবার বিয়ে দিয়ে দিতেছি, তা দেখো এই এই স্বাভাবিক যে বাহক মহিলা এখানে তৈরি হয়েছিল বা এখানে তৈরি হয়েছিল, তারা তো নিজেরা বাচ্চা গেছিল, বাট এবার তাদের সাথে ধরো কারো বিয়ে হইতেছে, এবার স্বাভাবিক বাহক মহিলার সাথে বিয়ে হয়েছে একজন বর্ণান্ধ পুরুষের, ঠিক আছে, যার মাঝে আবার এই বর্ণান্ধতার জিন অবস্থান করতেছে। তাদের ক্ষেত্রে কি হবে দেখো তো, জিনোটাইপটা প্রত্যেকের ক্ষেত্রে দুইটা করে গেমের সৃষ্টি হতে পারে। এটার ক্ষেত্রে একটা এক্স ক্যাপিটাল বি আসবে, একটা স্মল বি আসবে। এটার ক্ষেত্রে একটা স্মল বি আসবে, একটা স্মল ওয়াই আসবে। যখন পারস্পরিক আমরা ক্রস ঘটাবো দেখবো একটা হচ্ছে এক্স ক্যাপিটাল বি স্মল বি, একটা হচ্ছে এক্স ডাবল স্মল বি, একটা হচ্ছে এক্স ক্যাপিটাল বি ওয়াই, একটা হচ্ছে এক্স স্মল বি ওয়াই। দেখো এবার কাউরেই সারে নাই, ঠিক আছে। একটা হচ্ছে স্বাভাবিক কিন্তু বাহক, একটা হচ্ছে টোটালি বর্ণান্ধ কন্যা, একটা হচ্ছে স্বাভাবিক পুত্র, একটা হচ্ছে বর্ণান্ধ পুত্র। মিসিং কে স্বাভাবিক কন্যা মিসিং, বুঝতে পারছি। তাহলে আর কিন্তু কন্যা স্বাভাবিক থাকবে না, সে বাহক থাকবে অথবা বর্ণান্ধ থাকবে, পুত্র স্বাভাবিক হইতে পারে। তাহলে এক্ষেত্রে আমাদের জিনোটাইপটা যদি তুলনা করি তাহলে কি হচ্ছে, বর্ণান্ধ পুত্র এক, স্বাভাবিক পুত্র এক, স্বাভাবিক কিন্তু বাহক কন্যা এক, বর্ণান্ধ পুত্র এক। তাহলে 1:1:1:1 অনুপাতে এক্ষেত্রে F1 বংশধর প্রকাশ পাচ্ছে, ফিনোটাইপ প্রকাশ পাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে এখন আমাদের ক্লাস সমাপ্ত করবো। এখানে আরেকটা কথা বলা হয়েছে, দেখো বলা হচ্ছে কি বর্ণান্ধ মহিলার সংখ্যা বর্ণান্ধ পুরুষের সংখ্যার চেয়ে কম। কেন? কারণ হোমোজাইগাস প্রচ্ছন্ন জিন থাকলেই মহিলারা বর্ণান্ধ হয়, হেটারোজাইগাস অবস্থায় মহিলারা বর্ণান্ধ হইতে পারে না, তারা বাহক হয়, ঠিক আছে। পুরুষের ক্ষেত্রে কিন্তু এরকম বাহক হওয়ার সুযোগ নাই, সে বর্ণান্ধতা হইলে তার টোটাল হয়েই গেছে। এই যে এমন সুযোগ নাই যে সে বহন করতেছে নিজে স্বাভাবিক আছে, এমন সুযোগ কিন্তু পুরুষের ক্ষেত্রে নাই, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কাদের বর্ণান্ধতা বেশি হচ্ছে? পুরুষদের। যদিও জিনটা তাই নারীদের কর্তৃত্বপূর্ণ জিন, বাট এফেক্ট করতেছে বেশি পুরুষদের, ঠিক আছে। তাহলে পুরুষরা হচ্ছে বেশি বর্ণান্ধ হয়, কেননা তাদের এই হোমোজাইগাস অবস্থাতে যদি এভাবে থাকে, তাহলে হেটারোজাইগাস অবস্থাতে যদি থাকে তাহলে তার এই যে স্বাভাবিক থাকবে আবার বাহক হিসেবে কাজ করবে, এই অপশনটা তার নাই। বাট এটা মেয়েদের ক্ষেত্রে আছে, যে একটা যদি ক্যাপিটাল বি হয় আর একটা স্মল বি হয় তাহলে সে নিজে স্বাভাবিক থাকবে, বাট বাহক হিসেবে সেই জিনটাকে বহন করে নিয়ে যাবে, নিজে স্বাভাবিক থাকতেছে, তার মানে তার সংখ্যা কমে যাচ্ছে, সে বর্ণান্ধ হচ্ছে না, ঠিক আছে। বাট পুরুষের ক্ষেত্রে এটা অপশন নাই, সে টোটালি হয় স্বাভাবিক থাকবে অথবা বর্ণান্ধ থাকবে। এই জন্য বর্ণান্ধ মহিলার সংখ্যার চেয়ে বর্ণান্ধ পুরুষের সংখ্যা বেশি, বর্ণান্ধ মহিলার সংখ্যা কম। দ্যাটস ইট। একটা জরিপ দেখানো হয়েছে এখানে যে আমেরিকা যুক্তরাষ্ট্র দুইটা একসাথে লেখছে, আল্লাহ গো আল্লাহ, ঠিক আছে। যুক্তরাষ্ট্র কি দুইটা নাকি, যে একটা আমেরিকা যুক্তরাষ্ট্র আর একটা বাংলাদেশ যুক্তরাষ্ট্র। অর্থাৎ যুক্তরাষ্ট্রে 8% পুরুষ এবং 0.5% স্ত্রীলোক বর্ণান্ধ বলে যারা গেছে। চিন্তা করো অবস্থাটা কত গুণ বেশি পুরুষ। হ্যাঁ, একটা হচ্ছে 0.5 আর একটা হচ্ছে 8, তাহলে প্রায় কত গুণ? 16 গুণ বেশি পুরুষ মহিলার চেয়ে, 16 গুণ বেশি, ঠিক আছে। তার মানে 1000 যদি হয় মহিলা বর্ণান্ধ, তাহলে 16,000 থাকবে হচ্ছে পুরুষ বর্ণান্ধ, ঠিক আছে। পৃথিবীর সব দেশেই এই রেশিওটা দেখা যায় কম বেশি। ওকে, এখানে একটা বর্ণান্ধতার টেস্ট দেওয়া আছে, এটা কাজ করে না আসলে। তোমরা সাদা কালো বই, বুঝছো, এটা আসলে কালার বইয়ের জন্য তৈরি হয়, তোমাদের বইগুলা করছে সাদা কালো, এটা দেখতে পারো, তোমরা অনলাইনে সার্চ দিয়ে দেখে নিও তোমরা কি বর্ণান্ধতার আন্ডারে বা বর্ণান্ধতার আঁচলে বাধা পড়ে গেছো কিনা, ঠিক আছে। তো সতর্ক থেকো ভবিষ্যতে। ভালো থাকি সবাই, আসসালামু আলাইকুম।